গণমাধ্যমে বলছে যে অনেক নদী ভাঙছে এবং মানুষ উদ্বাস্তু হচ্ছে, লাখো মানুষ তাদের এই নদী ভাঙনের কারণে। আমরা একটু সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা যদি করি। আমাদের সাথে অতিথি হিসেবে এর মধ্যে যুক্ত আছেন আলামিন আছেন চাঁদপুর থেকে, এবং একই সাথে যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর তুহিন ওয়াদুদ, নদী এবং পরিবেশ বিষয়ক গবেষক এবং লেখক। আমরা একটু আমাদের সহকর্মীর কাছ থেকে এই বিষয়ে একটু খবর জেনে আসতে চাই। সর্বশেষ আলামিন, শুভ সকাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আলামিন, একটু বলবেন নদী ভাঙনের সর্বশেষ খবরাখবর জানানোর পাশাপাশি নদী ভাঙন রোধে কি ধরনের ব্যবস্থা আসলে নিচ্ছে প্রশাসন? ধন্যবাদ তানিয়া। চাঁদপুর শহর রক্ষা বাঁধ যেটি পুনর্বাসন প্রকল্প, সেই প্রকল্পটি গত 13 মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁদপুরের স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী একটা দীপুমণি। এবং এই যে প্রকল্প সেটি 827 কোটি টাকা দিয়ে শহর রক্ষা বাঁধ যে প্রকল্প এটি করা হচ্ছে। এই প্রকল্পটি 2027 সালের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা যেই প্রকল্পের যেই গতি, কাজের যে গতি, সেটা তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই হস্তান্তর করতে পারবেন। এবং এটি হলে চাঁদপুরের যেই অবকাঠামোগত উন্নয়ন বা ব্যবসায়িক যে বিষয়গুলো আছে সেগুলো আগের যেভাবে যেমন ফসল ছিল, নদী কেন্দ্রিক যে বাণিজ্য ছিল, সেই বাণিজ্যটি আরো বেশি ত্বরান্বিত হবে। আর আমার এদিকে রাজরাজেশ্বর থেকে শুরু করে বেশ কয়েকটি ইউনিয়নের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই বর্ষা মৌসুমে নদী ভাঙনটা খুব প্রকট আকার। নদী ভাঙন বলতে এখন যে বর্ষা পানিটা চলে যাচ্ছে, সেই পানি চলে যাওয়ার ওই সময়টাতে হচ্ছে তারা বালি সরে যায়, গিয়ে হচ্ছে বাড়ি ঘর ভাঙার যে একটা মানে আতঙ্ক, সেটি বিরাজ করছে। এই যে আতঙ্ক, সেই আতঙ্কে আমাদের চেয়ারম্যান সাহেব জানিয়েছেন যে প্রায় 1,500 পরিবারে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে, এবং তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে মৌখিক এবং লিখিত আবেদন জানিয়েছে। বাট তাদের বরাবরের একটা অভিযোগ যে পানি উন্নয়ন বোর্ড আসলে খুব বেশি ইফেক্টিভলি কাজ করছে না, অর্থাৎ তাদের যে পুনর্বাসনের জন্য তড়িৎ যে ব্যবস্থা তারা সেটা নিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড যদিও বলছে যে তাদের মানে পদ্ধতিগত যে বিষয়টি আছে সেটি অবলম্বন করেই তারা আসলে জরুরি এবং হচ্ছে রেগুলার যে মেনটেনেন্স সেগুলো তারা করছে। তানিয়া, বরাবরই আসলে এই বাঁধগুলো নিয়ে যে অনিয়মের অভিযোগ ওঠে, সেটা নিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কি বলছে যে এই নদী ভাঙন তো আসলে প্রাকৃতিকভাবে প্রতি বছরই হবে এবং এটি রোধ করার তো আসলে সুযোগ নেই, কিন্তু বাঁধগুলো নির্মাণ ক্ষেত্রে যে বলা হচ্ছে যে সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে এই বাঁধগুলো নির্মাণ করা হওয়ার কারণেই এই নদী ভাঙনগুলো ঠেকানো যাচ্ছে না এবং মানুষের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। সেটি নিয়ে কোনো ধরনের বক্তব্য বা কোনো সামনে যে বাঁধগুলো নির্মাণ হবে সেখানে এই বিষয়গুলো মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে, সেরকম কোনো খবর আছে কি আপনার কাছে? পানি উন্নয়ন বোর্ড যদিও এই দায়টা বরাবরই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, যে তারা আসলে তাদের জায়গা থেকে যেভাবে কাজ করার তারা সেটা করছে, কিন্তু স্থানীয় যারা আছে তাদের অভিযোগটা হচ্ছে যে একদিকে কাজ করছে, অন্যদিকে আবার ধসে পড়ছে। অর্থাৎ এই যে অভিযোগটা, অর্থাৎ কাজ ঠিক মতো হচ্ছে না, অথবা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, অথবা হচ্ছে পর্যাপ্ত যে ব্যবস্থা নেওয়া সেটি তারা নিচ্ছে না। আর কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই দায়টা কখনোই স্বীকার করছে না, এবং তারা বলছে যে তারা নিয়ম অনুযায়ী যেভাবে কাজ করার সেভাবেই তারা করছে। অসংখ্য ধন্যবাদ আলামিন, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। দর্শক সহকর্মীর কাছ থেকে সর্বশেষ নদী ভাঙনের খবর জানছিলাম। যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর তুহিন ওয়াদুদ, নদী এবং পরিবেশ বিষয়ক গবেষক এবং লেখক। ডক্টর তুহিন ওয়াদুদ, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। যে বিষয়টা আসলে সবসময় নদী ভাঙনের সময় সামনে আসে অথবা বন্যার সময় সামনে আসে, সেটি হচ্ছে নদী রক্ষা বাঁধ, শহর রক্ষা বাঁধ। সেগুলো বরাবরই নিম্ন সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়, অথচ সেখানে অর্থের কোনো অভাব থাকে না। কিন্তু এই বিষয়টি কেন যেন কোনোভাবেই পানি উন্নয়ন বোর্ড হোক অথবা সেখানে যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা খুব একটা নজরে আনেন না, বা সেখানে আসলে এক ধরনের অবহেলার আমরা খবর পাই। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টি যদি একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যেত তাহলে কি নদী ভাঙন রোধ করা সম্ভব হতো? ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করবার জন্য। আসলে আপনি যে কথা বলছেন যে নদীর পার ভাঙে বা বাঁধ ভাঙে, এই ভাঙার যে বিষয়টা সেটা শুধু যে আসলে শহরাঞ্চলে হয় তা নয়। আমরা শহর রক্ষা বাঁধের ক্ষেত্রে যতভাবে গণমাধ্যমে বিষয়গুলো দেখি,
এই শহর অঞ্চল বাদ দিলে বাইরের এলাকাতেও প্রচুর ভাঙন হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়। যেমন ধরুন এই মুহূর্তে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে কয়েকটি পয়েন্টে প্রচুর ভাঙন আছে। আমরা যদি এই ভাঙনগুলোর কথা বাদ দিই তাহলে একটা বিষয় আমরা হয়তো যারা নদীর পাড়ে যাই, চলি ফিরি, দেখি, তারা জানি যে শুষ্ক মৌসুমেও নদী ভাঙে। আপনি যদি ধরলা নদীর পাড়ে যান তাহলে দেখবেন কোনো বৃষ্টি নেই, সামান্য যে পানি আছে সেখানেও নদীর ভাঙন হচ্ছে। এই ভাঙন কোথায় কোথায় হয় এবং পরের বছর কোথায় কোথায় ভাঙন হবে এটা আগের বছর জানা যায়। আমাদের বিজ্ঞান, আমাদের প্রযুক্তি এই পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছে। যেমন ধরুন তিস্তা নদীর দুই পাড়ে ভাঙন প্রবণ এলাকা হচ্ছে 32 কিলোমিটার। এখন এই 32 কিলোমিটার ভাঙন প্রবণ এলাকা ভাঙন রোধ করার জন্য দুটো ব্যবস্থা আছে। এর পাশে শহর থাকুক, গ্রাম থাকুক, যাই থাকুক না কেন, এর দুটো ব্যবস্থা আছে। একটা হচ্ছে যে ওই জিও ব্যাগ বলে, এখন বড় বড় বস্তার মধ্যে বালু ফেলে এটাকে বন্ধ করা যায়। এটা হলো সাময়িক ব্যবস্থাপনা, কখনো কখনো সেই ব্যবস্থাপনা টিকে যায়। এটার জন্য ধরুন 400-500 কোটি টাকা হলে ধরুন যে এটা সম্ভব। আর একটা হচ্ছে ব্লক ফেলে ফেলে এই 32 কিলোমিটারের ভাঙন প্রবণ এলাকা দূর করা সম্ভব। এটার জন্য 1200 কোটি টাকা প্রয়োজন। এই 1200 কোটি টাকা কিংবা এই 300-400 কোটি টাকা খরচ করলে এই ভাঙন বন্ধ করা সম্ভব। কিন্তু আমরা জানি যে আমাদের কাজগুলো এত দুর্বল এবং অব্যবস্থাপনায় পরিণত হয়। আমাদের যে নদী রক্ষা বাঁধ দেওয়া আছে সেই বাঁধগুলোতে প্রচুর স্লুইস গেট দেওয়া ছিল। এই স্লুইস গেট আপনি একটাও গিয়ে সচল পাবেন না। তাহলে আমরা যে বাঁধগুলো দিয়েছিলাম সেই বাঁধগুলো আসলে শহর রক্ষা বাঁধেও পরিণত হয় নাই, নদী রক্ষা বাঁধেও পরিণত হয় নাই। যদি আমাদের বাঁধগুলো টিকতো তাহলে যে তিস্তা নদী যখন 2-2.5 কিলোমিটার ছিল ঠিক তখনই তো বাঁধ দেওয়া হয়েছিল, তাহলে ভেঙে ভেঙে এই নদী এত প্রশস্ত হতো না। আমাদের দুটো ব্যাপার আমাদের ভাবতে হবে। যখন আমরা নদীটাকে একটা নির্দিষ্ট মাপে রাখতে চেয়ে দুই দিকে বাঁধ দিয়েছি তখন নদীর ভিতরে যে পলি জমে সেই পলিটাও কিন্তু আমাদের সরানোর কথা। যদি সেই পলি সরানো না হয় তাহলে কিন্তু নদী ব্যবস্থাপনাটা এই জায়গায় থাকবে না। আপনি যে অর্থাৎ ড্রেজিং এর কথা বলছেন, এই বিষয়টি তো আসলে নদী শাসনের একটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। আপনাকে নদী শাসন করতে হলে এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। তাহলে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যারা আসলে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তারা কেন এই কাজগুলো করেন না? আপনার কাছে কি মনে হয় তাদের অবহেলা, গাফলতি, নাকি এক ধরনের যে কথাটি বারবার আসে যে যত বেশি নদী ভাঙবে, বাঁধ ভাঙবে, তত বেশি আসলে সামনে নতুন করে প্রজেক্ট আসবে, সেখানে অর্থের যে অপচয়, দুর্নীতির যে বিষয়টি সেটি আসলে করা সহজ হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে নদীকে ঘিরে যে প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো আমাদের অধিকাংশ সময় আমাদের কাছে দৃশ্যমান হয় যে এটার মধ্যে অর্থের অপব্যবহার করার জন্যই আসলে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। আপনার সঙ্গে আমি শুধু দুটো উদাহরণ উল্লেখ করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে এই অঞ্চলের নদী, এটা হচ্ছে দুধকুমার নদী, অনেক বড় নদী। এখানে কয়েকশো কোটি টাকা খরচ করে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে খনন করা হয়েছে। এই খনন 1 টাকাও কাজে তো আসেই নাই, বরং ভুলভাল খননের কারণে তার পারে প্রচুর ভাঙন হয়েছে, প্রচুর। তাহলে এবং ধরলা নদীতেও এবছর খনন হয়েছে, এই খননও খুব কাজে আসছে না। আমাদের বিজ্ঞানসম্মতভাবে খনন দরকার। তিস্তা নদীর ক্ষেত্রে একটা কথা তবুও বলে রাখি, সেটা হচ্ছে একটা মহাপরিকল্পনার কথা আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম। এই মহাপরিকল্পনার যদি বাস্তবায়ন হতো এবং বিজ্ঞানসম্মতভাবে আধুনিক বিশ্বের নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নদীটার পরিচর্যা হতো। আমরা শাসন শব্দটা কখনো কখনো একটু অ্যাভয়েড করতে চাই। শাসন শব্দটা খুব কড়া শোনায়। নদীকে পরিচর্যা করতে হয়। শাসন করতে গেলে নদী তার উল্টো চেহারাটা দেখায়। আপনি যেটা বলছেন সেটাই শাসন, সেটাই পরিচর্যা। মানে আমরা বলছি আর কি যে এটা পরিচর্যা শব্দটা আমরা একটু বলতে চাই, কিন্তু নদীর পরিচর্যা আমাদের দেশে একদমই নেই। আমাদের ক্ষেত্রে নদীকে এমন ভাবে নির্যাতন আমরা করেছি যেটাকে আমরা ভালো মনে করছি। জোর করে একটা শিশুকে খাইয়ে দিলে যেরকম তার হিতে বিপরীত হয়, আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের এই নদীগুলোকে পরিচর্যা করবার জন্য আমাদের খনন লাগবে এবং দুইটা পারে বেঁধে দিতে হবে। এই কথাটা সত্য, কিন্তু এই সত্য কথাটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হলে
এর যে অন্য আনুষঙ্গিক কাজগুলো করবার দরকার আছে সেগুলো আমাদের এখানে একদমই হয় না। আরেকটা কথা বলি, আমাদের নদীগুলো শাখা নদী এবং উপশাখা নদীগুলোকে কিন্তু মেরে ফেলা হয়েছে। আমাদের মূল নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হলে এর শাখা উপনদীগুলোকে বাঁচাতে হবে। যেমন ব্রহ্মপুত্রে, মানে এখন তো যমুনা ওই অংশে বলে, তার যে শাখা নদী পুরনো পুরনো ব্রহ্মপুত্র, যেটা ময়মনসিংহের উপর দিয়ে নারায়ণগঞ্জে চলে গেছে, ঠিক এই নদীটার মুখ কিন্তু একদমই বন্ধ। এখন তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র কিংবা যমুনা থেকে এটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহলে এটা যখন প্রচুর পানি বহন করত তখন কিন্তু এই নদীর উপরে চাপ কমতো। তিস্তা নদীর প্রায় 15টা শাখা এবং উপনদী পানি উন্নয়ন বোর্ড বন্ধ করে দিয়েছে। ওরা ওই শহর রক্ষা বাঁধ বলুন আর নদী রক্ষা বাঁধ বলুন, এটা দিয়ে তারা কিন্তু প্রায় 15টা শাখা নদী উপনদী বন্ধ করে দিয়েছে। এতগুলো নদী যদি পানি বহন করতো, ধরলা নদী তাদের কয়েকটা শাখা নদী তারা বন্ধ করে দিয়েছে। একটা প্রাকৃতিক প্রবাহকে যখন আপনি আরোপিত প্রযুক্তি দেবেন, সেখানে সেই প্রযুক্তির সঙ্গে আপনাকে যদি দূরদৃষ্টি সম্পন্নতার ভিতর দিয়ে পানির প্রবাহ পথ ঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু কোনো প্রকল্পই কাজে আসবে না। পানি হচ্ছে, পানির একটা শক্তি আমরা জানি। আমি ছোট্ট ছোট দুটো উদাহরণ বলি, এটা দুটোই কুড়িগ্রামের ঘটনা। ধওলা নদীতে 2017 সালে একটা ভয়াবহ বন্যা হয়। এই বন্যায় সেই কবে 40, 50, 60 বছর আগে নদীর মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সব জায়গা ভেঙে কিন্তু নতুন করে নদী তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে ওই নদীর মুখ আবার বন্ধ করে দিয়ে সরকার সেখানে কোনো ব্রিজ, কোনো স্থাপনা না করে সরাসরি মুখটা বন্ধ করে দিয়েছে। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন, দিন শেষে আসলে সেটা সমাধান আমরা দেখতে পাচ্ছি না। এই সমস্যার আমরা কম বেশি সবাই জানি, তারপরেও কোনো কার্যকর আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আবারও নিশ্চয়ই আলোচনা হবে। আজকে আসলে আলোচনা শেষ করতে হচ্ছে। ডক্টর তুহিন ওয়াদুদ যুক্ত হয়েছিলেন আপনি আমাদের সাথে, আবারও নিশ্চয়ই আলোচনা হবে। দর্শক, 71 সকালে বিরতির সময় হয়ে গেল। বিরতির পর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই সাথে থাকবেন।